আজকে বাংলাদেশের একটি গৌরবোজ্জ্বল অধ্যায়, আমাদের অত্যন্ত গর্বের একটি পথ চলার আন্দোলন নিরাপদ সড়ক। সম্মানিত সভাপতি, আমাদের রূপালী জগতের যে নায়ক, আমাদের নিরাপদ সড়ক চাইল নায়ক শুধু না, আমি মনে করি তিনি আমাদের নিরাপদ রাষ্ট্র বিনির্মাণের একজন নায়ক। আমাদের শ্রদ্ধা ভাজন ইলিয়াস কাঞ্চন আজকে প্রোগ্রামের সম্মানিত অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের সম্মানিত অন্যতম উপদেষ্টা, বিশিষ্ট রাজনীতিবিদ সংগঠক জননেতা জনাব আব্দুল সালাম, আজকে প্রোগ্রামের অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত সুধী উপস্থিত আমার একান্ত শ্রদ্ধা ভাজন ভাই বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই আজকের এই নিরাপদ সড়ক চাই আন্দোলনে যেখান থেকে শুরু, আমাদের মরহুম মহিউষের আমাদের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ইলিয়াস কাঞ্চন ভাইয়ের সহধর্মিণী মরহুমা জাহানারা কাঞ্চন, তার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে তাকে যেন জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করেন। পাশাপাশি আরো যারা সড়কে জীবন দিয়েছেন, মানের সাথে যারা জীবন দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন একই সাথে কবুল করেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার ছোট ছোট কয়েকটি কথা সংক্ষেপে বলি, শেষ করার সাথে। সম্মানিত সুধী মণ্ডলী, শুধু নিরাপদ সড়ক নয়, নিরাপদ সড়কের জন্য আসলে আমাদের পিছনে হাত দিতে হবে। নিরাপদ সড়কের জন্য চাই নিরাপদ রাষ্ট্র, তার জন্য চাই নিরাপদ শাসক। আপনি নিশ্চয়ই খেয়াল করবেন, বিগত 15 বছরে এমনও সড়ক এবং যোগাযোগ মন্ত্রী আমাদের ছিল, যার নাম লোকেরা দিয়েছে যাত্রী খেকো মন্ত্রী। যে যাত্রী খেকো মন্ত্রীদের যাতা করে বিগত 15 বছরে 1,07,000 যাত্রী জীবন হারাতে হয়েছে। আমাদের শুধুমাত্র বাসের নিচেই যে জীবন দিয়েছে তা নয়, আমাদের রাজপথে আমাদের ভাইদেরকে, আমাদের বন্ধুদেরকে হত্যাও করা হয়েছে। যে রাজপথে আমাদের রাজনীতিবিদদের সরকারের আইন নিরাপদ ছিল, শুধু বাস চালক, শুধু ট্রাক চালক, এই রাষ্ট্রের পরিচালনায় যারা চালকের দায়িত্ব পালন করেছেন বিগত 15 বছরে, তারা এই রাজপথকে আমাদের সাধারণ মানুষের জন্য তারা এটাকে অনিরাপদ করে তুলেছে। এবং সর্বশেষ জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে এই রাজপথই তো আমাদের ভাইদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। আমি এই জন্য বলছি যে নিরাপদ সড়ক চাওয়ার সাথে আমাদেরকে নিরাপদ শাসক পাই, নিরাপদ শাসকের জন্য নিরাপদ একটা রাষ্ট্র করে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মদিনা রাষ্ট্র বিনির্মাণ করে তিনি শেষ করেন নাই, তিনি রাস্তার একটা নীতিমালা বিনির্মাণ করেছেন। রাস্তা থেকে যদি কেউ একটা কাঁটা তুলে নেয়, তাহলে বলা হয় জান্নাতে যাওয়ার জন্য ওটাই যথেষ্ট। ইসলাম নিরাপদ সড়কের জন্য কতটা চমৎকার বিধান দিয়েছে। রাস্তায় যেন অযথা দাঁড়িয়ে গল্প গুজব না করে, পথচারীতে যেন কেউ বিরক্ত না করে। ইসলামের বিধান দেওয়া হয়েছে কোন ডান পথে হাঁটতে হবে, কে বাম দিকে হাঁটবে, ঠিক করে দেওয়া আছে। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরিহার্য একটা শব্দ এই মানব জাতির জন্য কাজে ব্যবহার করেন। আজকে অত্যন্ত দুর্ভাগ্যজনক না? আমি রাষ্ট্রের কথা কেন বলছি? এই নিরাপদ সড়কের জন্য রাষ্ট্রের প্রসঙ্গ তো এখন খুব প্রাসঙ্গিক ব্যাপার। আমাদের এই গত কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে বৈষম্য বিরোধী আন্দোলনের 2 জন সমন্বয়ক, তাদেরকে হত্যার উদ্দেশ্যে আমরা এখন বিভিন্ন সূত্রে জেনেছি তাদের পিছনে ট্রাক লিঙ্কে লাগিয়ে দেওয়া হবে রাস্তায় তাদেরকে হত্যা করার জন্য। আমরা ধিক্কার জানাই এবং তাদের বিচার চাই। এবং আমাদেরকেও, আমি এটা এখানে বলছি এজন্যই যে সাংবাদিক বন্ধুগণ এখানে আছেন, প্রশাসনের লোকেরা ফোন করে গোয়েন্দা তথ্য থেকে আমাদেরকে জানানো হয় যে আপনারা চলাফলে, হাঁটা চলায়, গাড়ি ব্যবহারে আপনারা সতর্ক থাকবেন। আমি বললাম কেন, কি হয়েছে ভাই? আমাদের সেই যাত্রী সেতু মঞ্চিত এখন নাই, কিছু কথা নিরাপদ সড়ক আমাদের হয়েছে।
বলছি মাসুদ ভাই শুনলে অবাক হবেন, একসময় আপনাদেরকে রাস্তায় গুলি করে হত্যা করার প্ল্যান ছিল, এখন আপনাদেরকে গাড়ি চাপা দিয়ে হত্যা করার ষড়যন্ত্র করে একটা গোষ্ঠীকে এই দেশে নামিয়ে দেওয়া হয়েছে, একটা ষড়যন্ত্রকারী দলকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে, তারা এই কাজটি সম্পন্ন করে। কত দুর্ভাগ্যজনক একটা রাষ্ট্রে আমরা বসবাস করছি এবং সেটার জন্য অ্যাসাইন করা হয়েছে। আমি সাথে আরেকটা শব্দ যুক্ত না করি, আজকের এই নিরাপদ সড়ক আন্দোলনের আলোচনা, আমার আলোচনায় আমি মনে করি এটা বকা দেখা, সেটা হচ্ছে নিরাপদ সড়ক চাইয়ের সাথে নিরাপদ শাসকও দরকার, নিরাপদ সড়ক চাইয়ের সাথে নিরাপদ রাষ্ট্র দরকার, নিরাপদ সড়ক চাইয়ের সাথে নিরাপদ একটা প্রতিবেশী দরকার। আমাদের নিরাপদ প্রতিবেশী নেই, তারা আমাদের পতাকে আগুন লাগাচ্ছে, পতাকে আগুন লাগিয়ে আমাদের দেশটাকে অনিরাপদ করে তুলছে, তারা আমাদের হাই কমিশনকে ঘাও করে ভাঙচুর করছে। এটা কোন দেশ, এটা কোন প্রতিবেশী? এই প্রতিবেশী শুধু বাংলাদেশের জন্য, এটা গোটা পৃথিবীর জন্য একটা উদ্বেগ উৎকণ্ঠা তৈরি করছে। এরকম একটা প্রতিবেশী শুধু বাংলাদেশের জন্য বিপজ্জনক নয়, গোটা পৃথিবীর জন্য তারা একটা বিপজ্জনক রাষ্ট্রে পরিণত হচ্ছে। কি করে সম্ভব এরকম একটা রাষ্ট্র আমাদের আজকের তরুণ যুবক ছাত্রী সাধারণদের রাস্তাটাকে অনিরাপদ করে একটা উদ্বেগ উৎকণ্ঠা তৈরি করছে? সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমি আরেকটা কথা আপনাদের বিনয়ের সাথে অনুরোধ করতে চাই। দেখেন, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশটাকে নিরাপদ করে গড়ে তোলার লক্ষ্যেই তো আমরা আমাদের দেশটাকে, আমাদের মহান মুক্তিযুদ্ধের যারা যুদ্ধ করেছেন, স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, আমাদের শ্রদ্ধেয় সভাপতি, আমাদের সর্বজন সম্মানিত ব্যক্তি ইলিয়াস আহসান ভাই বলেছেন 53 বছর স্বাধীনতার 33 বছরের লড়াই করছে। আমি ইলিয়াস আহসান ভাইয়ের সাথে আমার তার সমস্ত আবেগের সাথে মিলিয়ে আমি আজকে একটা কথা বলি, যে নিরাপদ সড়ক চাই আন্দোলন তখন সম্ভব হবে যখন নিরাপদ একটা সরকার আমরা এই দেশে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে। তিনি আক্ষেপ করে বলেছেন যে বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসেছে, কথা শুনেছে, কোন কথার কর্ণপাত করে তা বাস্তবায়নের ধারে কাছে যেতে পারেনি। কারণ যে আজকে যে স্মরণিকাটা আমাদের হাতে এসেছে, আমি স্মরণিকাটা দেখতে চাই অবশ্য, তিনি যে সুন্দর বাণী ওখানে দিয়েছেন, যে বক্তব্য দিয়েছেন, তার উপরেটা হচ্ছে লেখা ছিল, যা শুনবো, যা বুঝবো, তা মানবো। এই কথাটা তো আমাদের শ্রদ্ধেয় ইলিয়াস আহসান ভাই না, এই কথাটা মহাগ্রন্থ আল কোরআনে, ওয়ালা তাকুলু মা লা তাফআলুন, তোমরা এমন কথা বলবে না যা তোমরা করবে না। অথচ আমরা এমন একটা রাষ্ট্রে বাস করি, বলাই হয়ে থাকে এটা এমন সরকার, তারা বলবে করবে না, করলে তা বলবে না। কি আজব কথা, কি কোরআন বিরোধী, কি ইসলাম বিরোধী, কি মানবতা বিরোধী, কি জাতির সভ্যতা বিরোধী একটা রাষ্ট্রে আপনি বসবাস করে কি নিরাপদ সড়ক আপনি চাই? আপনার তো বারান্দাটাও আপনার নিরাপদ, সড়ক তো বহুত পড়ে। জুলাই আগস্টে আমাদের বারান্দা ঘরে আমাদের বেডরুমটা তো নিরাপদ ছিল না। সেই রাষ্ট্রে আপনি বেডরুম, আপনার ডাইনিং রুম, আপনার বারান্দা নিরাপদ করে আমি কখন আমার রাস্তা নিরাপত্তার দায়িত্বের কথাকে ভাববো? আমাদের পরিবার টুকরো সন্তান কোলে মায়ের করে সন্তানকে গুলি করে হত্যা করা হয়েছে, সে তো রাস্তায় নামি, সে তো বারান্দায় যায়নি, আর মায়ের কোলে সে ডাইনিং রুম ছিল, সেখানে গুলি করে টার্গেট করে হত্যা করা হয়েছে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমি শেষ যে কথাটা বলে আমার বক্তব্য দিলাম, এর সমাধান কোথায়? সমাধান হচ্ছে আমি 4টা সুপারিশ আমার উপস্থাপন করতে চাই। নাম্বার 1, শুধুমাত্র যাত্রী না, শুধুমাত্র ড্রাইভার, শুধুমাত্র সরকার, গোটা মানব জাতির মধ্যে, আমাদের এই নাগরিক শ্রেণীর মধ্যে সর্বপ্রথম ভ্যালুস, মূল্যবোধের জন্ম দেয়। আমি ছাত্র জীবনে এখনো বয়স কম, আমি যখন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, একটা সেমিনার আমি ইংল্যান্ডে গিয়েছি। আমার সাথে যিনি ড্রাইভার আছেন উনি রাস্তা একটু ভুল করে ফেলেছেন, ট্রাফিককে হেল্প দিলাম, ট্রাফিক আমাকে বলে দিল রাইট সাইডে যাও। আমি খুব অবাক হয়ে লক্ষ্য করলাম, আমি তো বাংলাদেশ এসে তখন শিবিরের আমি একটা কনফারেন্সে বলেছিলাম যে পিছনে সে আমাকে ফলো করেছে, যে সে যে ইনস্ট্রাকশনটা দিয়েছে এটা আমি বুঝতে পেরেছি। পিছনে যাওয়ার পর আমি খেয়াল করে নিয়েছি সে পিছনে আসা, আমি যখন রাইট সাইডে না গিয়ে আমি ভুল করে আবার লেফট সাইডে মুভ করেছি, সাথে সাথে সে তার মোটরসাইকেলটা রান করে আমার গাড়ির সামনে গিয়ে আমাকে গিয়ে বলেছে যে তুমি তো ভুল করছো, তোমাকে একটু রাইটে যেতে বলছি, তুমি তো লেফটে চলে যাচ্ছ। আমার মনে হয় কমপক্ষে 3.5 কিলোমিটার সে আমার পিছনে গিয়েছে। বাংলাদেশে এটা আপনি কল্পনা করতে পারবেন, জিজ্ঞেস করলে তো সে আরেকদিকে তাকায়।
সেই আপনাকে জিজ্ঞেস করে আপনি কি গ্রাম থেকে এসেছেন শহর থেকে এসেছেন, রাস্তা থেকে না আসছেন কেন? এরপরে তাকে যদি আপনি চা খাওয়ার টাকা দেন, তারপরে হয়তো বলবে যে ঠিক আছে যান, এদিকে চলে যান, যেদিকে ইচ্ছা যান, রাস্তা রাস্তা আপনাকে বের করে দেবে। কি অদ্ভুত দেশে বাস করেন আমাদের জন্য, তার কেয়ারিত করেন, আপনার সম্মান করছেন, আপনি ট্যাক্স দিয়ে এসেছে, এদেরকে পরিচালনা করেন। আমাদের বলা হয় যে ঝড় বৃষ্টি হলে তো ট্রাফিকের দায়িত্ব পারে, আর ঝড় বৃষ্টি হলে ট্রাফিক সাদা খোঁজে, ঝড় বৃষ্টি হলে দোকান খুঁজে। আমি সবাইকে সমানভাবে বলছি, সেজন্য মূল্যবোধে জন্ম দিতে হবে আমাদের। আমরা একটা সময় তো শুনেছি আমাদের পত্রিকায়, আমরা সেই সময় সমালোচনা ঝড় উঠেছিল যে ছাগল এবং গরু যদি চিনতে পারে তাহলে তাকে লাইসেন্স দিতে অসুবিধা নাই। কত বড় নির্লজ্জ একটা সরকারের অধীনে আমরা বসবাস করি। ঠিক, মানুষ যেন তো পড়ে, সে তো ছাগল এবং গরু চিনলে তাকে লাইসেন্স দিতে হবে। আর আমি আজকে সুপারিশ করছি কোন ব্যক্তিকে ইন্ডিভিজুয়ালি লাইসেন্স না দিয়ে প্রাতিষ্ঠানিকভাবে লাইসেন্সের ব্যবস্থা করতে হবে, যাতে ব্যক্তি অপরাধ করলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ঠিক। নাম্বার 3, আমার আরেকটা গুরুত্বপূর্ণ, আমার দৃষ্টিতে গুরুত্বপূর্ণ, আপনাদের কাছে গুরুত্বপূর্ণ নাও হতে পারে, সেটা হচ্ছে আপনি যখন তাকে লাইসেন্স দিবেন, লাইসেন্স দেওয়ার সাথে তাকে মানবিক মূল্যবোধের চেতনাটাকে ডেভেলপ করতে হবে, হিউম্যান ভ্যালুস, মানুষের মর্যাদা বুঝে। আমরা দেখি আমাদেরও দায়বদ্ধতা, চালকের দায়বদ্ধতা আছে, আমাদেরও দায়বদ্ধতা আছে। আমরা যখন গাড়িতে উঠি বলি জোরে চলেন, কারণ আমার টাইম শেষ, এখনই বসতে হবে, আমি দেখেছি আমার পাশের যাত্রী ভাই চালান, কোনো অসুবিধা নেই। ওখানে তখন স্লোগান চেঞ্জ হয়ে যায়, জীবনের চেয়ে সময়ের মূল্য বেশি। আমি বলতে শুনেছি আমার পাশের যাত্রী, আমি বলেন কি জীবন থাকলে না সময় কাজে লাগান, বলতে না ভাই জীবনে বেঁচে থাকলাম, যদি কেউ মিটিং পেয়ে না পায় তাহলে বেঁচে থেকে লাভ, তাহলে চালান। এই জন্য একটা ঢাকায় কথা আছে, চলছে গাড়ি যাত্রাবাড়ি। মানে কোন একটা জগতে আপনি বাস করেন, কি একটা অল্প জীবনে আপনি বাস করেন। আমরা বলি আমরা এখন ডিজিটালাইজ হয়ে গেছি, এটা হয়ে গেছে সর্বশেষ। আমাদের এই সমস্ত কিছু যারা এতদিন অ্যানালগ থেকে ডিজিটালাইজেশনের কথা বলেছে, মুখে বলেছে, কাজে তার ধারে কাছে তারা যেতে পারছে বলে এই জাতি মনে করে না। আমি মনে করি আমাদের ডিজিটালাইজেশনের মাধ্যমে যদি ব্যবস্থাটা করা হয়, তাহলে এই সমস্ত রোড অ্যাক্সিডেন্টে যে আমাদের প্রাণগুলো ধরছে, এই প্রাণগুলো বিচারের ব্যবস্থা করা সম্ভব হবে এবং সেগুলো আরো সুষ্ঠুভাবে পরিচালনা করা যাবে। আমি সবশেষ শুরুটা দিয়ে শেষ করতে চাই। আসুন আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আমাদের এই স্বনামধন্য ব্যক্তি, আমি জানি না ইলিয়াস কাঞ্চন ভাই বেঁচে থাকতে তিনি তার এই সুন্দর আন্দোলনের সফলতা দেখে দিতে পারবেন কিনা, তবে আমি বলবো আপনি ইতিমধ্যে সফল হয়েছেন, কারণ আপনার এই সফলতা দিয়ে একজন মানুষের জীবন রক্ষা হয়, সেটাই হচ্ছে আপনার সফলতা। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলবো, আমি মনে করি ইলিয়াস কাঞ্চন ভাইকে ডেকে নিয়ে তার সাথে সরকারের কথা বলা উচিত, তার কথা শোনা উচিত। ওনার এই আন্দোলনের এটা অর্জন হওয়া উচিত। উনি সময় চাইবেন, আমি জিজ্ঞেস করেছি কাঞ্চন ভাইকে যে কাঞ্চন ভাই আপনি বর্তমান উপদেষ্টা, প্রধান উপদেষ্টা মহোদয়, আমাদের সাথে আপনার কথা হয়েছে কিনা বা সুপারিশগুলো আপনি দিতে পেরেছেন কিনা। আমার মনে হয়েছে কাঞ্চন ভাইয়ের মধ্যে একটা কষ্ট, একটা দুঃখ, একটা অভিমান ওনার ব্যক্তির জন্য নাই, জাতির জন্য যা করেছেন তার প্রাপ্তি ওনাকে আমরা দিতে ব্যর্থ হয়েছি। আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের আলাউদ্দিন সরকার তারা তাদের সম্মানের জায়গা থেকে ইলিয়াস কাঞ্চন ভাইকে ডেকে তার সাথে কথা বলবে। আমি সেই প্রত্যাশা ব্যক্ত করে নিরাপদ সড়কের জন্য চাই নিরাপদ শাসক, তার জন্য চাই নিরাপদ রাষ্ট্র, তার জন্য চাই আজকে নিরাপদ প্রতিবেশী। সেই আহ্বান জানিয়ে আবার আপনাদের সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার কথা শোনার জন্য আপনারা সময় দিচ্ছেন, সেই জন্য আন্তরিকভাবে মোবারকবাদ। ইলিয়াস কাঞ্চন ভাই নিজে আমাকে দুবার ফোন করেছে, আমি খুবই ছোট মানুষ, ইলিয়াস কাঞ্চন ভাইকে বলেছি আমি এসে একান্তই আমরা পাশে বসবো, এইটুকু আমার জন্য অর্জন, আমি সেই কারণে এসেছি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।